আসসালামু আলাইকুম দর্শক। আমাদের আজকের আয়োজন খোঁজখবর অনুষ্ঠানে আমাদের অতিথি আপনাদের সবার প্রিয় আলোচক এবং আ রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই, আপনাকে আবারও দর্শকদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব এবং ফেসবুক পেজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই আলাপচারিতার অনুষ্ঠানে। আজকের দিনে এমন একটা সময় আমরা দেশে আমাদের অনেকেরই ভেতরে খুব সন্দেহ। আপনি জানেন যে কোটি টাকা খরচ করে এই যে ঐকমত্য কমিশন করা হলো, শেষতক এসে যেটা প্রসব হলো, এতে করে আপনার ঐক্য কি হলো? দেশে কি আসলে কোনো ঐক্য হলো? আজকে যেটা সরকার পরে আ একসময় সরকারের যারা স্নেহভাজন তারা বলছিল যে ডক্টর ইউনূসকে এই সনদে সই করতে হবে। সইটা করলেন রাষ্ট্রপতি। এরপর বিএনপিও নাখোশ ধন্যবাদ জানিয়েছে তারা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে ঠিক আছে এবং তাদের দাবি অনুযায়ী গণভোটটা নির্বাচনের দিন। কিন্তু আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে গতকাল দুপুরে বলেছে যে সংবিধান পাশ কাটানোর চেষ্টা এবং জুলাই সনদকেও পাশ কাটিয়েছেন ডক্টর ইউনূস। আজকে বলেছে যে যেই সনদ সই হয়েছে এটা পাশ কাটানোর চেষ্টা করলে বিএনপি মানবে না। জামাত ইসলামী তার আগের দাবিতে অটল আছে। তারা বলছে যে গণভোট ওই জাতীয় নির্বাচনের আগেই হতে হবে, আর নাহলে জাতীয় নির্বাচন হবে না। আজ ক্লিয়ার বলছেন জামাতের আমির। তারপর তারা ৩ উপদেষ্টার এখন পদত্যাগ চাইছে। এনসিপি বলেছে জামাত খুশি, বিএনপি খুশি, কিন্তু জনগণ অখুশি। তাহলে এই যে কোটি টাকা খরচ করে এই জুলাই সনদ হলো, এটা কি হলো? আরেকটা জিনিস একটা আমি বুঝি না। এই যে আমার গণভোটে ৪ দফায় ভোট দিতে হবে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পাকুন্দিয়া এই কটিয়াদীর একটা কৃষককে যদি আপনি ভোট চাইতে যান, ধরে নিলাম আপনি ইলেকশন করবেন আগামীতে। তো আপনি ভোট চাইতে গেলেন এবং বলবেন এর সাথে গণভোটে এই প্রশ্ন থাকবে। তাকে আপনি কি বুঝাবেন? আর সেই কি বুঝবে? যে এই যে ৪ পদের ভোট দিতে হবে আমাকে, এই ৪ পদের ভোট আমার নিজের বুঝতেই খুব কষ্ট হচ্ছে। কতটা বাস্তবতা নিরিখে সঠিক। আর দেশে যে এখন পরিস্থিতি, ১৩ তারিখ গেছে কি গতকাল আপনি দেখেছেন। আপনি এর আগে এটা নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করেছেন যে সরকার এবং সরকারের লোকজন তারাই উঠে পড়ে লেগেছে যে আওয়ামী লীগের এই লকডাউন তারা সফল করবে কিনা। এখন আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই। ১৭ তারিখ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে। বাট আজকে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। আবার একটা কি হবে, কি হবে এরকম ব্যাপার। সার্বিক বিষয়ে একটা আজকে লম্বা করলাম না। আপনি সবকিছুই জানেন। আপনার সঙ্গে এর আগেও আমার শেয়ার হয়। কি চলছে, কি হতে যাচ্ছে? সরকার কি গিট্টু খুলতে চাচ্ছে না নতুন গিট্টু লাগালো? মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ পূর্ণিয়া, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও মনে করে দিতে চাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসলে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে প্রমাণ করে দিয়েছেন যে উনি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন এবং তাদের জন্য যা প্রয়োজন সেটাই করতে পেরেছেন। আমরা দৃশ্যত ৩টি এই ঐকমত্য কমিশনের সফলতা বলবো আমি, সফলতার আমি ৩টি মানে কি বলবো চিত্র দেখতে পাচ্ছি বা ৩টি একটা প্রকাশ দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা বলতে পারি যে ঐকমত্য কমিশনের সকল সিদ্ধান্তগুলো তারা যে কষ্ট করেছে, তুমি যেটা বলছো কোটি টাকা খরচ করে, অনেকে বলছে ৮৭ কোটি টাকা, অনেকে বলছে ১.৫ কোটি টাকা, পরে ২ কোটি টাকা খরচ করে যে কাজটা করেছে সেটা অত্যন্ত সফলভাবে সমাপ্ত করতে পেরেছে। সেটার দৃশ্যমান প্রথম কারণ হলো যিনি যেটা সমন্বয়কারী ছিলেন উপচেয়ারম্যান হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি যে সফল হয়েছেন তার প্রমাণ উনি প্রমোশন পেয়েছেন। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মর্যাদার মন্ত্রীর মর্যাদায় উনি পেয়েছেন। তার মানে হলো উনি উনার কাজে অত্যন্ত সফল হয়েছেন, অত্যন্ত সফল হয়েছেন। যে সফল হয়েছেন বলেই ওনাকে পুরস্কৃত করা হয়েছে, ওনাকে মূল্যায়ন করা হয়েছে এবং ওনাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পদ, যিনি হয়তো এই সফলতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যার উপরে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত আস্থা রেখেছেন এবং উনি আস্থার সঙ্গে সে দায়িত্ব পালন করেছেন যাতে এই সফলতা ধরে রাখতে পারে। দ্বিতীয়ত যে সফলতা দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতি বলে একজন ভদ্রলোক আছেন এবং তিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল। তিনি রাষ্ট্রে আদেশ দেওয়ার মতো অধিকার রাখেন এবং ওনার সে আদেশ সবাই পালন করতে বাধ্য। উনি আজকে এই বাংলাদেশের একটি আদেশ দিয়েছেন, অধ্যাদেশ নয়, পূর্ণাঙ্গ আদেশ দিয়েছেন, যে আদেশটা ওনার দস্তখতের মাধ্যমে গ্যাজেট হয়েছে এবং যেটা সারা জাতি, সকল রাজনৈতিক দল
যে হুজুর বলে মাথা পেতে গ্রহণ করেছে। বিতর্ক তো থাকবেই, কথা থাকবেই, কিন্তু এস্টাবলিশড কি হয়েছে, কি প্রতিষ্ঠিত হলো? প্রতিষ্ঠিত হলো বাংলাদেশের সংবিধান বহাল তবিয়তে আছে, এবং সেই বহাল তবিয়তে নির্দেশ দেওয়ার একমাত্র মালিক রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সর্বাঙ্গীন ক্ষমতায় আছেন, এবং তিনি ক্ষমতা এক্সারসাইজ করতে পারেন, এবং তিনি সেটা দেখিয়ে দিয়েছেন যে একটি আদেশ জারি করে দিয়ে, প্রেসিডেন্সিয়াল অর্ডার। যদিও এটা কোনো সংবিধানের ভিত্তি নাই, এটা কোনো আইনের ভিত্তি নাই, প্রেসিডেন্সিয়াল অর্ডার পাবলিশ করার বা দেওয়ার কোনো বিধান আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া হয় নাই। কাজেই এই জুলাই বিপ্লবের যে ফসল এতদিন আমরা পেয়েছিলাম ডক্টর ইউনূস সাহেবকে, আজকে ঐক্যমত কমিশনের সেই নির্দেশ একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার হিসাবে প্রকাশ করার ক্ষমতা আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দিয়ে আমরা বিপ্লবের ফসলটা আমরা উনার কাঁধেও দিলাম, দায়িত্ব দিলাম। আজকে অনেকেই হয়তো বলবে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এসব বা হাসিনা বিরোধী আন্দোলনের যে বিশাল বিপ্লব আমাদের হয়েছে, জুলাই আগস্ট বিপ্লব, জুলাই ৩৬ বিপ্লবের ফসল আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যার নির্দেশ বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল মেনে নিচ্ছে এবং মেনে নিয়েছে। এখন পর্যন্ত আমরা কেউ দেখি নাই যে কেউ বলছে মানি না। হয়তো উজুর আপত্তি করেছে, হয়তো কোনো না কোনো কোথাও জায়গায় বলেছে যে এটা এখানে এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু তার আদেশটা যে অবৈধ হয়েছে এটা কিন্তু কেউ বলে নাই। যদি বিএনপি বলার চেষ্টা করেছে যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি সালাউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই, ইনি কথাটা স্পষ্ট করেছেন, কিন্তু বাকি সবাই মেনে নিয়েছে। তাহলে দ্বিতীয় যে অ্যাচিভমেন্টটা হয়েছে, অর্জনটা হয়েছে, ঐক্যমত কমিশনের যে সফলতা, তার দ্বিতীয়তম উদাহরণ হলো যে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে আমরা স্বীকৃতি দিলাম, এবং তার আদেশ আমরা শিরোধার্য হিসাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হিসাবে মেনে নিলাম। তৃতীয়ত যে সফলতা আমরা দেখতে পাচ্ছি, সেই সফলতা হলো যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হবে, এটা সরকার নীতিগতভাবে মেনে নিয়েছেন এবং জাতির সামনে প্রকাশ করে দিয়ে বলেছেন যে 4টি বিষয়ে গণভোট হবে, এটি সরকার নির্দেশনা দিয়ে দিয়েছেন, সরকার তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হবে, এরকম একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মতো সৎ সাহস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেখাতে পেরেছেন। আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই, মোবারক জানাই, শুক্রিয়া জানাই, যিনি জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করে একটি সুন্দর ফর্মুলা বের করে নিয়ে আসছেন। যে ফর্মুলাটা উনি দিয়েছেন যে গণভোট হবে, অর্থাৎ গণভোট যারা চাচ্ছেন তাদেরও দাবিটা উনি মেনে নিলেন, আবার যারা গণভোটটা চাচ্ছেন না সরাসরি কিন্তু ইনডাইরেক্টলি চাচ্ছেন যদি হয় তাহলে একসঙ্গে হবে, তাদেরকেও মূল্যায়ন করলেন। তার মানে একদিনে যারা সংসদ নির্বাচন জন্য বেশি দাবি করছিলেন তাদের দাবিটা রক্ষা করলেন, এবং যারা গণভোট চাচ্ছিলেন তাদের দাবিটা রক্ষা করলেন। গণভোট হবে, সংসদ নির্বাচন হবে, এবং দিনটা তিনি একদিন নির্ধারণ করলেন। কারণ এখানে কিন্তু সুপারিশ ছিল যে একসঙ্গে হইতে পারে, আগেও হইতে পারে, এরকম সিদ্ধান্ত, এরকম সুপারিশ ছিল। দুইটা সুপারিশ থেকে একটা উনি গ্রহণ করেছেন, কাজে উনি সুপারিশ অনুযায়ী কাজ করেছেন, এটাই ধরিতে হবে। কাজে এই 3টি সফলতা আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই যে ঐক্যমত কমিশনের সকল সিদ্ধান্তগুলোকে, সুপারিশগুলোকে বাস্তবায়িত করার একটি কার্যকরী এবং সুন্দর পদক্ষেপ নিয়েছেন, যেটি জাতিকে বিভক্তির হাত থেকে বাঁচিয়ে দিল। জাতির মধ্যে আবার নতুন করে হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভেদের যে একটা চিত্র ফুটে উঠেছিল গত 24 ঘন্টায়, সেটার থেকে আমরা পরিত্রাণ পেলাম। এবং আজকে দেখেন, খেয়াল করে দেখেন, আজকে বাংলাদেশের রাজনীতিতে আজকে হলো 14ই নভেম্বর, শুক্রবার দিন, সবচেয়ে শান্তিপূর্ণ দিন মনে হয় আজকে এই বাংলাদেশে গত 15 মাসের মধ্যে আমরা দেখলাম। সবাই রিল্যাক্স, সবাই যার যার কাজে ব্যস্ত, কি সুন্দর, কোন রকম কোনো উত্তেজনা নাই, কোনো আজকের কোনো খবরের মধ্যে কোনো খুব একটা বড় কিছু নাই। এটা একজনের বিরুদ্ধে উজুর আপত্তি আছে, একটু মন কষাকষি আছে, অভিমানের বক্তব্য আছে, কিন্তু মানি না, দিব না, করতে দিব না, হবে না,
এরকম কোনো বড় বক্তব্য আমরা আজকে এই জুম্মার দিন আমরা দেখি নাই। তার মানে বাংলাদেশের রাজনীতিটা একটা সঠিক দিকে আগাচ্ছে। এটাকেও আপনি বলতে পারেন ঐক্যমত কমিশনের একটা সফলতা, যে রাজনীতিকে উনি একটা সুষ্ঠুর দিকে নিয়ে যাওয়ার জন্য একটা গতি মুখ খুলে দিয়েছেন। এবং সেই গতি মুখের সমাপ্তি হবে আগামী গণভোট এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ আমাদের এখন লক্ষ্য দুইটি এবং ক্ষণ একটি। অর্থাৎ আগামী একই ক্ষণে একই দিনে আমাদের দুইটি বিশাল জাতীয় দায়িত্ব, জাতীয় কর্তব্য এবং জাতীয় কাজ সংগঠিত হতে যাচ্ছে। সেটা একটি হলো গণভোট, আর একটি হলো জাতীয় সংসদ নির্বাচন। এই দুইটি জিনিস একসঙ্গে হতে যাচ্ছে। সেই গতিমুখ আজকে গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশের বর্তমান ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি দুইটি পদে একসঙ্গে হোল্ড করেছেন, তিনি জাতির সামনে খুলে দিয়েছেন, একটা গতিমুখ খুলে দিয়েছেন। সেই গতিমুখ অনুযায়ী সরকার, দেশ, জনগণ এবং সকল রাজনৈতিক দল সামনের দিকে আগাবে। এমনকি আওয়ামী লীগও এই গতিমুখের, এই গতিপথের সাথী হয়ে গেল। তারাও এই গতিপথের দিকে আগাবে। পক্ষে বিপক্ষে যাই হোক, গতিপথের মধ্যে তো আসলো, এর বিকল্প তারা কিছু বলছে না। তারা হয়তো এখন বলবে নির্বাচন মানি বা মানি না। অর্থাৎ নির্বাচনটা তো হতে যাচ্ছে। এখন আওয়ামী লীগের মানি না কতটুকু কার্যকর হবে, মানিটা কতটুকু কার্যকর হবে, সেটা সময় বলে দেবে। কিন্তু গতিপথটা তো আমার নির্বাচন, গতিপথটা তো গণভোট, এর বাইরে তো আর কেউ কিছু বলছে না। কাজে সেখানে আওয়ামী লীগও সংশ্লিষ্ট হয়ে গেল। আওয়ামী লীগ আর অপ্রাসঙ্গিক থাকলো না। গত 48 ঘন্টায় আমরা অত্যন্ত সচেষ্ট ভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সুযোগ নাই এর পক্ষে কাজ করেছি। শেখ হাসিনার পক্ষে কাজ করে আমরা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে নিয়ে আসছি। গত 3 দিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগই ছিল প্রাসঙ্গিক। আওয়ামী লীগ কি দিয়েছে, কি লকডাউন দিয়েছে, কে দিয়েছে তাও জানি না, কোন দল দিয়েছে, দলের প্রেস রিলিজ আছে কিনা তাও কেউ প্রশ্ন করে নাই, কে বলেছে চিলে কান নিয়ে গেছে, আমরা সবাই সেই কানের পিছনে দৌড়িয়েছি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে গত 3 দিনে ছাত্র শিবির থেকে নিয়ে, বৈষম্য ছাত্র আন্দোলন নিয়ে, জামাত থেকে নিয়ে, বিএনপি থেকে নিয়ে এবং সকল ইসলামিক দল থেকে নিয়ে যারা আওয়ামী লীগ বিরোধী ছিল এতদিন, যারা হাসিনা বিরোধী ছিল, তারা সবাই মিলে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে প্রাসঙ্গিক করে দিল। তারা টিকে থাকতে পারবে কি পারবে না সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু 5ই আগস্ট 2024 সনে যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল, যেটাকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে তারা অপ্রাসঙ্গিক বাংলাদেশ রাজনীতি থেকে, সেই রাজনীতিকে 13ই নভেম্বর 2024-25 সন থেকে আবার প্রাসঙ্গিক করে দেওয়া হলো। তারা এখন প্রাসঙ্গিক এবং আগামী 17ই নভেম্বরে তো আবার আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। এখানে আওয়ামী লীগের বিচার হবে বলে, রায় দেওয়া হবে বলে বলা হয়েছে। সেখানে রায় নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে। সেখানে রায়টিকে তো আমরা এমন ভাবে একটা জায়গায় নিয়ে গেছি যেখানে এখন পর্যন্ত আমরা আসামিকে আসামির কাঠগড়ায় এসে দাঁড় করাতে পারি নাই। আসামিকে ধরে আমরা এখনো আনতে পারি নাই। এটা তো একটি যে কোনো সরকারের চরম ব্যর্থতা। যেই সরকার কারো বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করে শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছে এবং তাকে শাস্তি দিবে বলে নির্ধারণ করে ফেলেছে, নির্ধারিত হয়ে গেছে, যেটা আমরা চিফ প্রসিকিউটরের বক্তব্য জানতে পেরেছি যে উনি ওয়াদা করেছিলেন যে পতিত সরকার ধ্বংস উনি করে দেবেন, গত সরকারের সেই মানে ধ্বংস নিয়ে আসবেন, সেটা উনি আগামী 17 তারিখে দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন, জাতিকে জানিয়েছেন। অর্থাৎ আর কোনোদিন এই বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাসিস্ট সরকার উত্থান হবে না। তার চূড়ান্ত পতন আগামী 17ই নভেম্বর উনি জাতির সামনে তুলে ধরবেন। কিন্তু একটা বাস্তবতা আপনারা কেউ বোঝার চেষ্টা করছেন না, আমরা কেউ বোঝার চেষ্টা করছি না। সেটি হলো ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিত কোন আসামিকে মৃত্যু দেওয়া, দণ্ড দেওয়া, এটা একটা ছেলেমেয়ে হবে। কারণ মৃত্যুদণ্ড পৃথিবীর অনেক দেশেই গ্রহণযোগ্য সাজা নয়। কাজেই যদি শেখ হাসিনাকে এই অনুপস্থিত বিচারে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার ভারতে থাকা
এটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়ে গেল। কারণ ভারত তখন বাংলাদেশের বিরুদ্ধে সারা বিশ্বে বলতে পারবে আমি একটি মানুষকে মৃত্যুর কাছে তুলে দিতে পারি না। এটা মানবতা বিরোধী হবে, সে যত অপরাধী হোক না কেন। কিন্তু বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায়, বিশ্ব মূল্যবোধে কখনোই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কারো হাতে তুলে দেওয়া, এটা অনেক রাষ্ট্রের মূল নীতির পরিপন্থী, তার মধ্যে ভারতও একটি। এবং যদি ভারত তাকে ছেড়ে দেয়, উনি যদি লন্ডনে চলে যায়, তাহলে কি হবে? ব্রিটিশ তো কোনোদিনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ওই দেশ থেকে বাইরে যেতে দিবেন। জাতিসংঘ তো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কখনোই ধরে নিয়ে আসার পক্ষে অবস্থান নিবে না। তার মানে 17 তারিখে আমরা ধরে নিতে পারি, আর যাই কিছু হোক, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না। অন্য যাই বিচার হইতে পারে, 100 বছর, 200 বছর, 500 বছর, হয়তো জেল হইতে পারে, টোকেন জেল হইতে পারে, 200 বছর তাকে জেল দেওয়া হলো, যাবজ্জীবনও না। এটা আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি, কোরিয়াতে দেখেছি, অনেক বিশ্বে অনেক দেশে দেখেছি। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার যে দাবিটা উঠেছে, এটা একটা জনগণকে ধোঁকা দেওয়ার মতো হবে। বিচারক যদি এই কাজটা করেও ফেলেন, সেটা শেখ হাসিনার পক্ষে যাবে, ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পক্ষে যাবে। কারণ মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার পরে তার একজন ব্যক্তিকে বাঁচানো, আমরাই বলি জান বাঁচানো ফরজ। এটা কিন্তু আমরা ধর্মীয় চেতনাতে বলি যে জান বাঁচানো ফরজ, অর্থাৎ আমাকে আগে নিজে বাঁচতে হবে। কাজে সেই বাঁচার অধিকার প্রতিটি মানুষের আছে, একটা পিঁপড়ারও বাঁচার অধিকার আছে। কাজে যখনই আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, তখন তার পক্ষে সারা বিশ্বে একটা জনমত তৈরি হয়ে যেতে পারে। তার পক্ষে অনেক শান্তিপ্রিয় দেশ, অনেক উদারপন্থী দেশ, অনেক দেশ যারা মৃত্যুদণ্ডকে স্বীকার করে না, যারা মৃত্যুদণ্ডকে অমানবিক, পাশবিক মনে করে, তারা অনিচ্ছায়, ইচ্ছার বাইরেও তারা হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে পারে। কাজে আমার মনে হয়, হয়তো আমি অসন্তুষ্ট হবেন, যেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যেভাবে গত 3 দিনে আগুন দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, কারা করেছে আমি জানি না, তবে এইটা বলতে পারি যে আওয়ামী লীগ এ ধরনের কাজ করার কোনো প্রয়োজন নাই এবং তারা করবেও না। এরকম করার মতো বোকা আওয়ামী লীগ নয়। কিন্তু আওয়ামী লীগকে আমরা প্রাসঙ্গিক করে দিয়েছি। সারা বিশ্ব কিন্তু জেনে গেছে যে একটা কিছু বিচার হতে যাচ্ছে, সেই বিচারের জন্য বাংলাদেশে হানাহানি, কাটাকাটি, মারামারি হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগকে আমরা দৃশ্যমান করে দিয়েছি, আমরা দেখিয়ে দিয়েছি দুইটি পক্ষ এখানে কাজ করতেছে। যেখানে দুইটি পক্ষ কাজ করে, তখন তৃতীয় পক্ষ যে কোনো একটি পক্ষ নিতে পারে। হয়তো পাকিস্তান একটি পক্ষ নিলে ভারত আরেকটি পক্ষ নিবে, হয়তো মিশর একটি পক্ষ নিলে ইয়েমেন আরেকটি পক্ষ নিবে, হয়তো তুরস্ক আরেকটি পক্ষ নিবে। এটা হতে পারে, কিছু না। কাজেই এখানে যেভাবেই হোক, আজকে কাকতালীয় ভাবে হোক বা যেভাবে হোক, আগামী 17 নভেম্বর আমি মনে করি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যেহেতু সে অনুপস্থিত, এই মৃত্যুদণ্ডটাকে কার্যকরী করার মতো ক্ষমতা আমার বিচার ব্যবস্থা রাখে না, আমার রাষ্ট্র ব্যবস্থা রাখে না। আমি যে রাষ্ট্রের আমার যে ক্ষমতা যেটুকু আছে, সেই রাষ্ট্রের ক্ষমতায় বিদেশে থাকা একজন লোককে ধরে এনে ফাঁসি দেওয়া সম্ভব হবে না। আর যেখানে এই সরকারের মেয়াদ আছে মাত্র আর 3 মাস, সেখানে এই সরকারের পক্ষে তো সেই মৃত্যুদণ্ড কার্যকর করে যাওয়ার কোনো পথেই খোলা থাকলো না। এই ধরুন একটা বক্তব্য, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করলে পরে এটা সারা বিশ্বের কাছে তো আমরা ছোট হয়ে যাব। আমরা যে চেতনা নিয়ে বিপ্লবটা করেছিলাম, সেই বিপ্লবটা তো অপমৃত্যু হয়ে যাবে। এই বিপ্লবের প্রত্যাশা ছিল যে আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। কিন্তু আজকে তো আমরা এমন একটা পরিবেশে এসে দাঁড়িয়ে করলাম, ধ্বংস তো দূরের কথা, উল্টা তার পুনরুদ্ধারের পথ সৃষ্টি করে দিলাম। এর দায় দায়িত্ব কে নিবে? এর দায় দায়িত্ব কার? এই যে ব্যর্থতাটা হলো, এই যে বিপ্লবের উদ্দেশ্য, বিপ্লবের চেতনাটাকে আমরা বুলন্ডিত করলাম,
এটার দায়িত্ব কে নিবে, কার কাছে সে দায়িত্বটা দিবেন? আজকে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, গণভোট নিয়ে ব্যস্ত, এবং আজকে দেখেন এই ফ্যাসিস্ট সরকারদের কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, 200 বছর কারাদণ্ড দেওয়া, এটা তো হলো জাস্ট মানুষের কাছে একটা উদাহরণ সৃষ্টি করা। এটা কোনো কার্যত কোনো বিচার ব্যবস্থা হয় না, কার্যত কোনো কার্যকর বিচার হয় না। আর মৃত্যুদণ্ড দিতে পারলেন, দিলে তো শেখ হাসিনাকে হেল্প করলেন। মৃত্যুদণ্ড দিলে শেখ হাসিনার উপকার হবে। মৃত্যুদণ্ড তো কার্যকর করতে পারবেন না। কার্যকর করতে পারলে যদি তার কাছে আপনি আটক থাকতো, তাহলে আপনি মৃত্যুদণ্ড দিয়ে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বা দরকার বলে 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে সে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন। কিন্তু এখন এই মৃত্যুদণ্ড দেওয়ার তো কোনো অর্থ দাঁড়াবে না। কাজে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সুযোগ আপনার আছে বলে আমি মনে করি না। যদি বিচার সুষ্ঠু দেখাতে চান, যদি বিচারকে ন্যায়নিষ্ঠ দেখাতে চান, যদি বিচারকে জনগণের কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য করাতে চান, তাহলে 17 তারিখে শেখ হাসিনা বা কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রতি অসন্তুষ্ট হবেন আমি জানি অনেকে, অনেকে আমাকে শেখ হাসিনার দালাল বলতে পারেন, অনেকে হয়তো আমাকে কামালের দালাল বলে গালি দিতে পারেন, কিন্তু আমি যেটা বলছি সেটা অত্যন্ত ট্রু ও রূঢ় সত্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ভেরি ডার্টি ট্রুথকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা আপনি আমাকে গালি দিতে পারেন, আমাকে যা কিছু বলতে পারেন, কিন্তু এটা যদি অ্যাভয়েড করতে পারবেন না। আমি বলছি না আপনি মৃত্যুদণ্ড দিবেন না, আমি বলছি না আপনি মৃত্যু দিতে পারবেন না, কিন্তু আমি বলছি মৃত্যুদণ্ড দেওয়া দিতে গেলে সেটা ন্যায় বিচার হবে না, এবং সেটা আপনার বিচারের স্পিরিটকে, চেতনাকে উচ্চ আসনে নিয়ে যাবে না। এটা বিশ্বের মধ্যে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না। বিশ্বের অনেক রাষ্ট্র এই মৃত্যুদণ্ডটাকে স্বাগত জানাবে না। কাজে আমরা তো দেখেছি, যতক্ষণ পর্যন্ত সাদ্দামকে আমেরিকানরা গ্রেফতার না করতে পেরেছে, ততক্ষণ তার বিচার ব্যবস্থা করে নাই। গাদ্দাফির বেলায় কিন্তু তারা সাদ্দামের লেসেন্সটা কাজে লাগায় নাই। গাদ্দাফিকে কিন্তু গ্রেফতার করতে পারত, কিন্তু গাদ্দাফিকে গ্রেফতার না করে গাদ্দাফিকে ওই মব জাস্টিসের মাধ্যমে হত্যা করেছে। এবং আজকে গাদ্দাফির ছেলে ইতালির জেল থেকে জামিনে মুক্ত হচ্ছেন, কারণ তখন তাকে মারা হয় নাই, তাই গ্রেফতার করে রাখা হয়েছিল। তাই গাদ্দাফির ছেলে যদি আজকে ইটালি থেকে মুক্তি পেতে পারে, জামিন পেতে পারে, হয়তো কোনো একদিন শুনবো শেখ হাসিনাকেও ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, হয়তো এখানেও তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, তার মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই ধরনের ষড়যন্ত্রের দিকে তো দেশটা আগাচ্ছে। নাহলে কি কারণে, কেন গত 3 দিনে একটা ভুয়া খবরের উপরে, একটা ভুয়া তথ্যের উপরে, একটা ভুয়া প্রচারণার ভিতরে একটা লকডাউন নামক শব্দটাকে অপপ্রয়োগ করার জন্য, অপব্যবহার করার জন্য এই ধরনের নাটক সাজিয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করা হলো? এর দায় কে নিবে? এই প্রশ্নটা কে করবে? আজকে কাজে অন্তর্বর্তীকালীন সরকার তার লক্ষ্য স্থির এবং দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাচ্ছে। কাজে ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো কার্যকরী করার মতো ক্ষমতা সে রাখে। এবং ডক্টর আলী রিয়াজের কাজ কি হবে এখন? আলী রিয়াজের কাজই তো হবে এই ঐক্যমত্য কমিশনের বিভিন্ন ধারা উপধারাগুলো কিভাবে জনগণের সামনে নিয়ে আসা যায়, কিভাবে বিভিন্ন কি বলে এটাকে, ওই ক্লিপ তৈরি করে বিভিন্ন রকমের ওই ছোট ছোট নিউজ তৈরি করে, অ্যাডভার্টাইজ তৈরি করে বাজারে ছাড়বে। এটাই তো করবে বিভিন্ন প্রাসঙ্গিক ব্যাপারগুলো। আপনি দেখেন প্রথম আলো নিউজটা দেখেন, আপনি কি সুন্দর করে আপনার প্রতিটা ধারা উপধারা দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে একদম মানে কি বলবো এটাকে, হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন তো কি সুন্দর করে বলে দিয়েছে যে জনগণকে যাতে বুঝতে যায় কোন 4টা পয়েন্টে তারা ভোট দিবে, সেই কোন 4টা পয়েন্টে ভোট দিবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, একদম ধারাপাতের মতো, একদম বাল্য শিক্ষার বইয়ের মতো উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। গণভোটের প্রশ্ন কি হবে, কি সুন্দর বক্স করে বলে দিয়েছেন। আপনি কি জুলাই জাতীয় সনদ
ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সংসদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন? ব্র্যাকেটে বলছেন হ্যাঁ বা না। এই ধরনের কোনো বক্তব্য তো প্রধান উপদেষ্টা সাহেব দেন নাই। তিনি বলেছেন এই 4টি প্রশ্ন নিয়ে একটি হ্যাঁ বা নার জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে। এখন এটা এত সুন্দর করে ড্রাফট করলেন কে? এই খসড়াটা কে তৈরি করলেন? কেন তৈরি করলেন? অর্থাৎ জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণের সামনে আসন্ন নির্বাচনের গুরুত্বটাকে পিছনে ফেলে দিয়ে গণভোটটাকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো তুলে ধরেছেন। যার ফলে কি হবে? এই 4টি প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের কথা হবে, আলোচনা হবে, বক্তব্য হবে, পক্ষে বিপক্ষে বক্তব্য হবে। মাঝখান থেকে সময় চলে যাবে, কালক্ষেপণ করা হবে এবং মূল নির্বাচনের প্রস্তুতি সবাই নেবে। এবং সেখানে যে ধারাগুলো দেওয়া হয়েছে, ধারাগুলা এত বেশি শুভঙ্করের ফাঁকি প্রতিটি ধারাতে আছে, যেটা ভাবতেও মনে হয় যে পৃথিবীর স্মার্টেস্ট প্লেয়ার যারা, তারাই এটা ড্রাফট করতে পেরেছে। আমরা অতীত আগে বলেছি যে বাংলাদেশের আমরা সবচেয়ে চৌকস খেলোয়াড়। এটা আমাদের এই সরকারের প্রধানের বক্তব্য। কাজে তিনি এবং তার পারিষদ যে চৌকস খেলোয়াড়, এটাই কিন্তু আমরা প্রথম আলোতে যেইভাবে ড্রাফটটা প্রকাশিত হয়েছে, এটা যদি উনাদের ড্রাফট হয়ে থাকে, এটা যদি উনাদের খসড়া হয়ে থাকে, এটাই যদি গণভোটের যদি মূল প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমি বলবো তারা শুধু মানে they are really smart and smartest player of the world. এর প্রতিটা প্রশ্ন যদি আসার সময় থাকে, দেন আমরা একটা একটা করে বিশ্লেষণ করতে পারি। এখানে জনগণ তো হ্যাঁ বা না ভোট দেওয়ার মতো অবস্থা। অর্থাৎ আমরা যারা ভোট দিতে যাব, তারা তো আগে যাব ভোট দিতে দাঁড়িপাল্লায়, না হলে ভোট দিব এই কি বলে শাপলা কলি, অথবা ভোট দিব ধানের শীষ। এই 3টি মার্কা ছাড়া তো আর কোনো মার্কা আমরা বুঝি না, কোনো মার্কা আমরা জানি না। আর সেখানে বলতে হবে না, মানুষ ধরেই নিবে শাপলা কলিতে যারা ভোট দিবে তারা হাতেই ভোট দিবে, এটা ধরেই নিবে, এটাকে প্রচার করতে হবে না। জামাতের পক্ষে দাঁড়িপাল্লা যারা ভোট দেবে তারা হাতেই ভোট দেবে, আর যারা ধানের শীষে ভোট দেবে তাদেরকে বলতে হবে না, তারা একজনও হাতে ভোট দিবে না, তাদেরকে বলে দিতে হবে না, তারা নিজেদের থেকেই তারা হাতে ভোট দেবে না। আর আওয়ামী লীগের যে ভোট পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল জামাতের পক্ষে যাওয়ার, সেটাও আজকে সুদূর পরাহত হয়ে গেল, সেটিও জামাতের জন্য ক্ষতিকর হয়ে গেল। এই জন্য জামাত একটু খেপে গেছে বেশি, কারণ আওয়ামী লীগ আর যাই ভোট দেখ, কোন আওয়ামী লীগ বন্দুকের মুখেও হাতে ভোট দিবে না। এটা যদি বুঝতে না চান তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা অবশ্যই অবশ্যই এবার ভোট দিতে যাবে এবং তাদের ভোটটা নাতে পড়বে। এর মাধ্যমে আওয়ামী লীগ 2টি জিনিস অর্জন করতে পারবে। একটি অর্জন করতে পারবে, আওয়ামী লীগ নির্বাচনে না গিয়েও কত % ভোট আওয়ামী লীগের পক্ষে আছে সেটা বিশ্বের কাছে তুলে ধরবে। আর সেখানে যদি বিএনপির ভাইরা খুব সঙ্গত কারণে, স্বাভাবিক কারণে, বিএনপির অস্তিত্বের কারণে, আগামীতে বিএনপি সরকার গঠন করার সুযোগ দেওয়ার কারণে তারা বিএনপির ধানের শীষে ভোট দিবে, কিন্তু হাতে ভোট নাও দিতে পারে। তখন কি হবে? ধরেন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না, হয়তো বিএনপি 150 সিটের বেশি পাইল না, হয়তো 140 আসন পাইল। 140 আসনের সঙ্গে যদি না ভোট সংযুক্ত হয়, আর তার সঙ্গে যদি আওয়ামী লীগের না ভোট সংযুক্ত হয়, তাহলে আওয়ামী লীগের সব মিলে তো প্রায় 200 আসনে বা অ্যাবাউট 50% কাস্টিং ভোটের বেশি না ভোটে চলে যাবে।
তখন ঝুঁকিটা কি হবে, সেটা কিভাবে সামলাবেন? এটা তো কাকতালীয় ভাবে বিএনপির পক্ষে যাবে এবং সেখানে কিন্তু না ভোটটা দিয়ে আপনি পুরা এই কি বলে এটাকে প্রসেসটাকে নালিফাই করে দিলেন। স্মার্টলি খেলেছেন আমার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তার দলবল, জাতিকে একটা অত্যন্ত কনফিউশনের সামনে উনি ফেলে দিচ্ছেন, একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। কি হবে? এই ঝুঁকিটা উনি নিয়েছেন কাকে সাহায্য করার জন্য? এখানে আগামী সরকার বা আগামী পার্লামেন্ট ঝুলন্ত পার্লামেন্ট হবে, এটা সবারই ধারণা। কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা আগামী নির্বাচনে পাবে না, এটা দৃশ্যমান, এটা স্পষ্ট। তো সেখানে এরকম একটি হ্যাঙ্গিং পার্লামেন্টে এখানে আওয়ামী লীগ তো স্মার্টলি খেলবে। আওয়ামী লীগ দুই ভাবে খেলবে, আমি আগেই বলছি। একটি হলো না ভোট দিবে, আরেকটি হলো জামাত ইসলামকে ভোট দেবে, যাতে হ্যাঙ্গিং পার্লামেন্টটাকে নিশ্চিত করতে পারে, যাতে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়। তাহলে কি হবে? আপনি বলেছেন 30 দিনের মধ্যে প্রপোর্শনেটলি উচ্চ কক্ষ হবে, তাহলে আবার বলছেন যে এটার জন্য সংবিধান সংশোধন করতে হবে, এবং আবার বলেছেন 180 কর্ম দিবসের মধ্যে এই সংবিধান সংশোধন করতে হবে। এখন যদি কোনো রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল কিন্তু 2/3 মেজরিটি পাইল না, তার পক্ষে কি সংবিধান সংশোধন করা সম্ভব হবে? তাকে আপনি আইন পরিষদের দায়িত্ব দিয়েছেন, তারা আইন পরিষদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা ওই 180 দিনের জন্য তারা আইন পরিষদ হিসাবে কাজ করবে। সেই আইন পরিষদ কি 2/3 মেজরিটি না থাকলে তারা কি সংবিধানে এটা নিয়ে যেতে পারবে? সংবিধান সংশোধন করতে পারবে? সংবিধানের মধ্যে কোনো আঁচড় দিতে পারবে? সংবিধান তো সিম্পল মেজরিটি তো হবে না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো আর হবে না, এখানে ব্রুট মেজরিটি লাগবে, অর্থাৎ 2/3 উপরে ভোট পাইতে হবে। ব্রুট মেজরিটি যদি বাংলা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে হয়তো আমি ভুল কিন্তু সংশোধন করে নিতে পারি, কিন্তু সিম্পল মেজরিটি অর্থাৎ জাস্ট 151টা সিট পেয়ে সরকার গঠন করা যাবে, কিন্তু সংবিধান সংশোধন করা যাবে না। সংশোধন দূরের কথা, সংবিধানে স্পর্শই করা যাবে না, একটা রেখাও টান দিতে পারবেন না। তাহলে আপনি কি করে দিয়েছেন? জাতিটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। তারপরেও যদি কাস্টিং ভোটের যে পরিমাণ ভোট পড়ে, সেই পরিমাণ ভোটের বেশি অংশ যদি নাতে ভোট দিয়ে দেয়, তাহলে সেখানে আওয়ামী লীগ বিজয় হয়ে গেল। সেখানে মানুষ ধরে নেবে যে এই লোকগুলো সব আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ না ভোট দিয়েছে। কারণ বিএনপি তো ভুলেও স্বীকার করবে না যে আমরা না ভোট দিয়েছি, বিএনপি তো বলবে না যে আমরা না ভোট দিয়েছি। আমাদের ভোটাররা আমাদেরকে ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে, এবং তারাও হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। তার প্রমাণ কি তারা যে হ্যাঁ ভোটে ভোট দেয় নাই? এটা অনেক কিছু বলতে পারবো, যে জামাত যে ভোটগুলো পেয়েছে সেই ভোটগুলো তারা পেয়েছে আর না ভোট দিয়েছে। এই একটা অভিযোগ আনলে জামাত কি করে সেই অভিযোগটা খণ্ডন করবে? কারণ জামাতও তো প্রায় 15-20% ভোট পাবে বা 30% ভোট পাবে। এমনও হইতে পারে কাস্টিং ভোটের 50% ভোটও জামাত এবং তার অ্যালাইডরা, তার পক্ষের লোকেরা এনসিপি বা অন্যান্য ইসলাম দল পাইতে পারে, আর বাকি 50% ভোটে তো বিএনপি পাইতে পারে। তখন আপনি কিভাবে এটা ফাইসালা করবেন? কিভাবে সেটা আপনি করবেন? এই ধরনের ব্যাপক জটিলতা আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, এই ধরনের ব্যাপক সমস্যাগুলো আপনি সৃষ্টি করতে যাচ্ছেন কি উদ্দেশ্যে? কেন? জাতির প্রতি কি আপনার ন্যূনতম দায়িত্ববোধ নাই? এই জনগণের শান্তি শৃঙ্খলা উন্নতি নিরাপত্তার প্রতি কি আপনার ন্যূনতম দায় দায়িত্ব নাই? আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি সফল হতে পারে না বলেই জনগণকে আপনি এত হেভি পানিশমেন্ট দিবেন? শেখ হাসিনা তার পরিবারকে হত্যা করার জন্য গত 15 বছরে এই জনগণের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু ছিনিয়ে নিয়েছিল, সকল পদ্ধতি ধ্বংস করে দিয়েছিল।
দুর্নীতির একটা মানে জলোচ্ছ্বাস তৈরি করে দিয়েছিল। তার পাশাপাশি আজকে আপনারা 1 বছরে 15 মাসে কি করলেন? আজকে জাতিকে আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। কেন জাতি আপনাকে সমর্থন করলো না, সাহায্য করলো, সহযোগিতা করলো না? এই জাতি তো নীরবে সবভাবে আপনাকে সমর্থন করেছে। আপনাকে নীরব থেকে ম্যান্ডেট দিয়েছে। মৌনতা সম্মতি লক্ষণং, এটা সাংস্কৃতিক ছোট সময় পড়তাম। অর্থাৎ চুপ থাকাটাই সম্মতি। জনগণ তো চুপ থেকেছে, জনগণ তো কিছু বলে নাই। হাইকোর্ট ক্যান্টনমেন্টে বন্দি থেকে এই রায় দিয়েছে, উচ্চ আদালত সুপ্রিম কোর্ট, নাকি সুপ্রিম কোর্টে বসে রায় দিয়েছে? এই প্রশ্ন তো কেউ করে নাই বাংলাদেশের মানুষ। তার মানে আপনাকে তো মেনে নিয়েছে, আপনাকে তো ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আপনাকে তো বিএনপি সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। আপনি যতগুলা পদ পদবি বিভিন্ন লোককে দিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন তো, মাননীয় মান্যবর উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা, আপনি কত পার্সেন্ট বিএনপি কে পদগুলো দিয়েছেন, আর কত পার্সেন্ট জামাতকে দিয়েছেন, এনসিপি কে দিয়েছেন, এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল বিশেষ করে এবি পার্টিকে দিয়েছেন। আপনি তো সেখানে নিরপেক্ষতা দেখাতে গিয়ে বিএনপির হিস্সা বিএনপিকে দেন নাই। সে যেটুকু তার প্রাপ্য সেটুকু তাকে দেন নাই। উল্টো তার বিরুদ্ধে আপনি বিভিন্ন অভিযোগ হতে সহায়তা দিয়েছেন, সাহায্য করেছেন, তিলকে তাল বানিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচার করেছেন। একটি কমিটি বিলুপ্ত হয়ে গেছে, আরেকটি কমিটি আসছে, আপনি সেই কমিটিকে অবৈধ বলছেন। আপনি একটা সরকার বিলুপ্ত হয়ে গেছেন, আপনি একটা সরকার বসছেন, সেইটা অবৈধ নয়। আর একটি স্কুল কমিটি, একটা বাজার কমিটি, বা একটা বাস কমিটি বা ট্রাক কমিটি, সেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটার জায়গায় আরেকটা নতুন কমিটি এসে বসছে, তাদের সামনে কোনো প্রতিযোগী নাই, সেটাকে আপনি বলছেন দখলবাজ। দখলবাজ বলে বিএনপিকে আপনি সারা জাতির সামনে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। অথচ আপনি যদি তাদের স্বীকার করে নিতেন, আপনি ডিসিএসপিরা, টিএনওরা যদি ওইটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে তো আজকে দখলবাজ হতো না। আপনি আইসিসি কোর্টের চিফ প্রসিকিউটর কেমনে হলেন, সেটা কি দখলবাজ হয় নাই? সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। অথচ একটা বাজার কমিটি চালানোর জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে একটা বাজার কমিটি গঠিত হয়েছে, সেই বাজার কমিটিকে আপনি দখলবাজ বলছেন, বলে জনগণের সামনে তাদেরকে হেওয়া করার চেষ্টা করছেন। বিএনপির উপরে চাঁদাবাজি করার কথা চেষ্টা করেছেন। আপনি ঢাকা শহরের ফুটপাতে যখন একজন লোক একটা দোকান পসার খুলে বসে, তখন সেখানে কোনো মানুষ পয়সা নেয় না, পয়সাটা নেয় পুলিশ। কারণ পুলিশ যদি বাধা দেয়, তাহলে বিএনপির বাপেরও ক্ষমতা নাই সেখানে ওকে বসানোর। কিন্তু পুলিশ বিএনপির আশ্রয় নিয়ে বা অন্য রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে তারা সেখানে ওই লোকটাকে বসতে দেয় একটি চাঁদার বিনিময়ে। সে চাঁদার 50-50 হিস্সা হয়। 50% নেয় রাজনৈতিক দল, আর 50% নেয় আমার পুলিশ ভাইরা। এবং এটা সবাই জানে সারা বাংলাদেশে, এই টাকাটা পুলিশের সর্বমহলে ভাগ বাটোয়ারা হয়, এবং রাজনৈতিক মহলেও ওটা বিভিন্ন পর্যায়ে ভাগ বাটোয়ারা হয়। এটা তো বাংলাদেশে চলে আসছে। এই বন্দোবস্তের বিরুদ্ধেই তো আমরা বিপ্লব করেছিলাম। এটাই তো কথা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হবে, এখানে কেউ চাঁদা দিবে না। যদি বাজারে বসে রাস্তায় বসে যদি তাকে হকারি করতে হয়, তাহলে তার হকারি রাইট দিতে হবে। যদি নিতে হয় কোনো হকারি রাইটের, যদি কোনো ট্যাক্স দিতে হয়, যেমন আমরা দোকানদারি করার জন্য, ব্যবসায়ের জন্য আমরা ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য ট্যাক্স নেই, তাহলে হকারকেও হকারি করার জন্য মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিতে হবে। আমরা এটা করতে পারি, কিন্তু আমরা তো কাউকে দায়িত্ব দিতে পারি না যে আপনি সেখান থেকে নেবেন, ট্যাক্স আদায় করবেন। কিন্তু কই, আপনি কি সেটা করেছেন? করেন নাই। না করে এখন আপনি বলছেন এরা চাঁদাবাজ। চাঁদাবাজ করে বিএনপিকে আপনি জনগণের সামনে হেয় করার চেষ্টা করছেন। তাতে কি লাভ হয়েছে আপনাদের? যে একটা অবস্থা তৈরি হয়েছিল, আমি জামাতের বন্ধুদেরকে বলবো, গত 1 সপ্তাহে
আপনারা যতটুকু পিছিয়েছেন এটাকে একবার অনুধাবন করতে পারেন? আপনাকে একবার অনুধাবন করতে পারেন যে পাকা আঙ্গুল দিয়া ঘি তুলবেন এবং সেই ঘি আপনাদের খেতেই হবে, এই বক্তব্যে আপনাদের চিত্রটা জনগণের সামনে কিভাবে ফুটে উঠেছে? আপনারা কি একবার বলতে পারবেন আপনি বলেছিলেন যে এই ঐক্যমত কমিশনের জুলাই সনদ আইনের ভিত্তি না দিলে আপনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে হুমকি দিয়েছিলেন? আজকে কি জবাব দিবেন? আজকে তো সরকার প্রেসিডেন্সিয়াল অর্ডার করে এটা আইনে পরিণত করে দিয়েছে। আপনি কি প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ডিফাই করবেন? আপনি কি প্রেসিডেন্টের অর্ডারটা মানেন না বলে এই পর্যন্ত একটা স্টেটমেন্ট দিয়েছেন? আপনার তাহের সাহেব স্টেটমেন্ট দিয়েছে, আপনারা ৮ দলীয় ইসলামিক জোটগুলা অভিযোগ করেছে যে সরকার ৩ জন উপদেষ্টাদের পরামর্শে বিএনপির পক্ষে এটা দিয়েছে। এটা বিএনপির পক্ষে দিয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, অপবাদ দিচ্ছেন। কিন্তু আপনি প্রেসিডেন্সিয়াল অর্ডার, চুপ্পু সাহেবের অর্ডার, শাহাবুদ্দিন সাহেবের অর্ডার মানেন না, এটা কি বলেছেন? তার মানে এটা তো আইনে পরিণত হয়ে গেল। আপনার দাবি মোতাবেক কেমনে বাস্তবায়িত হবে এটা আইনে পরিণত হয়ে গেল। এখন আপনি নির্বাচনের ব্যাপারে কি বলবেন? এখন আপনি ২৬-এ আগামী ২৬ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে দিবেন না দিবেন না? এই প্রশ্ন কি জনগণ আপনাদের করতে পারে না? এই যে হুমকিটা দিলেন দিবেন না, এটা দিয়ে কি জনগণের কাছে আপনি আস্থা অর্জন করতে পেরেছেন? আপনি কি আবারও প্রমাণ করলেন না আপনি প্রতিনিয়ত আপনার অবস্থান পরিবর্তন করেন, প্রতিনিয়ত আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছেন। এতে আপনাদের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল, জনগণ যে ভেবেছিল আপনারা শিক্ষিত, আপনারা দক্ষ, আপনাদের মধ্যে মেধা আছে, আপনারা জাতিকে ভালো কিছু দিতে পারবেন, কিন্তু আজকে সেই বিশ্বাসযোগ্যতা কি আপনারা কিছুটা হলে নষ্ট হয় নাই? আজকে কি মানুষ বলবে না আপনি তো সকালে বলছেন হতে দিবেন না, এখন আবার বলছেন দিবেন? আপনি বলছেন আঙ্গুল বাঁকা করে ঘি তুলবেন, ঘি আপনাদের খাইতে হবে, তার মানে ক্ষমতায় আপনাকে পাইতেই হবে। তার মানে জনগণকে আপনি দায় দিয়েছেন যে আমাদের ক্ষমতা না দিলে তোদের কপালে দুঃখ আছে, এইটা তো বলে দিলেন। এটা মানে তো হলো আঙ্গুল বাঁকা করে ঘি খাবেন, ঘি খাইতেই হবে। তার মানে জনগণকে বলে দিলেন যে আঙ্গুল বাঁকা করে হলো তোদের কাছ থেকে ভোট আমরা নিয়ে আসব। এই তো বক্তব্য আপনার, এটি তো সারমর্ম, এটি তো আপনি বুঝিয়ে দিলেন। এই কথাগুলো আমি বলাতে অসন্তুষ্ট হবেন, এই কথা আমি বলাতে হয়তো আপনারা আমাকে অন্যভাবে নেবেন, কিন্তু আমি তো একজন ব্যক্তি ভাই, আমার তো এখন হারানোর কিছু নাই। আমি যদি আপনাদের হাতে মারা যাই তা আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মৃত্যু আমাকে গর্ব দিবে, আমাকে গৌরব দিবে, আমাকে মহিমান্বিত করবে। আল্লাহ মাফ করো, হয়তো আমাকে শহীদের মর্যাদা দিতে পারে। তার জন্য আমার ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। আমি তো জীবন সায়ান্নের প্রান্তে এসে চলে আসছি। আমি তো একটি জিনিসের অপেক্ষা করে বসে আছি যে সে আজরাইল কখন আমার কাছে আসবে। I am just waiting and welcoming আজরাইল। আমি তো তাকে বিতাড়িত করতে চাই না, আমি তার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু আপনারা জনগণের যে প্রত্যাশা সৃষ্টি করেছিলেন, ভাই তাহের সাহেব, ভাই আমির সাহেব, বিনয়ের সঙ্গে আপনারা বলছি, আপনারা কি সেই প্রত্যাশাটাকে কিছুটা হলেও জনগণের সামনে সন্দেহভাজন করে ফেললেন না? এর নাম তো রাজনীতি নয়। রাজনীতিবিদ হলো আমার আশা, আমার আকাঙ্ক্ষা, যে আমাকে স্বপ্ন দেখাবে, যে আমাকে আগামী দিনে বেঁচে থাকার পথ দেখাবে, সে হলো আমার রাজনীতিবিদ, সে হলো আমার নেতা। ওই রাজনীতি দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস, যে আমাকে আগামী দিনের স্বপ্ন দেখাবে। এই অন্ধকার রাতের পরে নতুন সূর্য উঠবে, যেই কথা বলবে, যে আশার বাণী যারা শোনাবে, সেই তো আমার নেতা, সেই তো আমার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল। তার উপরে আমি আস্থা রাখবো, তার উপরে বিশ্বাস রেখে আমি অন্ধকার গভীর রাত্রটাকে আমি মোকাবেলা করব।
কিন্তু আজকে আপনারা কি করছেন? আপনারা কলঙ্কিত করছেন রাজনীতিবিদদেরকে, কলঙ্কিত করছেন রাজনীতিকে। আপনারা এই রাজনীতিকে আজকে কালকে তো বলবেন মুনাফিকের রাজনীতি, বিস্ময়ঘাতক রাজনীতি, বেঈমানের রাজনীতি, শেখ হাসিনার চেয়েও খারাপ রাজনীতি আপনারা করার চেষ্টা করছেন। আমি সকল রাজনৈতিক দলকে বলবো, এটা পলিটিক্স না, মানুষকে আশা দেখান, মানুষের সামনে একটা সুন্দর ভবিষ্যতের চিত্র তুলে ধরেন। কিভাবে আপনি ক্ষমতায় গেলে কি করবেন, জনগণের কি কল্যাণ আনবেন, আপনাকে ভোট দিলে জনগণের কি উপকার হবে, এই বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। আজকে আমাদের তাহের সাহেব একটা সুন্দর কথা বলেছেন, তাহের ভাই সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে মানুষ মনে করে যে শাসক পরিবর্তন হয়, শোষণ পরিবর্তন হয় না। মানুষ শাসকের পরিবর্তন দেখেছে কিন্তু শোষণের পরিবর্তন দেখে নাই। তার মানে ভাই আপনিও তো আমাদের সঙ্গে শাসক ছিলেন 2001 সন থেকে 6 সন পর্যন্ত। তাহলে আপনি পরিবর্তন হয়েছেন, আপনি আসে ক্ষমতায় নাই, আবার পরিবর্তনে ক্ষমতায় যেতে চান, তত শাসকের পরিবর্তন হবে। তাহলে আপনি শোষণের পরিবর্তনটা কি করবেন? আপনি তো অতীতে পরিবর্তন করেন নাই, আপনি তো জনগণের শোষণের পথ বন্ধ করেন নাই। আপনি তো আপনার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি কৃষি মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, আপনারা শিল্প মন্ত্রী ছিলেন। কই একটি শিল্প প্রতিষ্ঠান তো আপনারা গড়ে যেতে পারেন নাই? কই কৃষকদের তো ন্যায্য মূল্য দিয়ে যেতে পারেন নাই? কই সমাজ কল্যাণে সেই বিধবা মহিলাটাকে তো আপনারা একটি টাকা দিয়ে যেতে পারেন নাই? এই দেশের বেকার মানুষদের জন্য তো কোনো সমাজ সেবামূলক কোনো সুযোগ আপনি তৈরি করতে পারেন নাই। তাহলে আগামীতে যে আপনি শোষণ বন্ধ করবেন, কি করে আশা করব? জনগণ কি করে আশা করবে? কি করে মনে করবে যে আগামী দিনে জামাতের শাসন হলে পরে শোষণ বন্ধ হবে? তার চেয়ে তো আমি মনে করি এই তরুণ সমাজ, এনসিপিতে যারা নতুন রাজনীতি আসছে, তারা অনেক বেশি প্রতিশ্রুতিশীল। তারা শাসনে কখনোই ছিল না, কাজে শাসন করার অধিকার তাদেরই বেশি এখন হচ্ছে, কারণ শাসক পরিবর্তন হয়। কাজে শাসক পরিবর্তন হয়ে যদি এই নতুন প্রজন্মের কাছে, এই সম্ভাবনাময় প্রজন্মের কাছে, এই প্রতিশ্রুতিশীল প্রজন্মের কাছে যায়, তাহলে তারা হয়তো শোষণের পথ বন্ধ করতে পারে। কারণ তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, তারা নতুন রাজনীতির কথা বলছে, তারা শোষণহীন সমাজ ব্যবস্থা তৈরি করার কথা বলছে, তারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বন্দোবস্তের কথা বলছে। তাহলে আমাদের সবার উচিত, সকল রাজনীতিবিদদের উচিত ওই তরুণদেরকে বিজয়ী করা। আপনাদের উচিত নিজেদের প্রার্থী প্রত্যাহার করে দিয়ে এই নতুন প্রজন্মের প্রার্থীদেরকে, এনসিবির প্রার্থীদেরকে ক্ষমতায় নিয়ে আসা। যেহেতু আপনি বলেছেন যে শাসক পরিবর্তন হয়, শাসক পরিবর্তন করে দেন। আপনি পরিবর্তন হয়েছেন কিন্তু শোষণ আপনি বন্ধ করেন নাই, করতে পারেন নাই। এখন এরা বন্ধ করতে পারে কিনা দেখি না। এরা তো উদীয়মান, ওরা তো প্রমাণ করেছে তারা সত্যের জন্য বুকে রক্ত দিতে পারে। তাদের কথায় 2000-এর মতো বেশি ছেলে মেয়ে জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আপনার কথায় তো গত 50 বছরে কেউ আত্মাহুতি দেয় নাই। আপনাদের কথায় তো গত 15 বছরে কেউ আজীবন দেয় নাই, আত্মাহুতি দেয় নাই। কিন্তু এই প্রতিশ্রুতিশীল এনসিপি নেতাদের আহ্বানে তো মানুষ জীবন দিয়েছে। তাদেরকে আজকে অকবর দেন, তাদেরকে রাজনীতির সুযোগ দেন, তাদের হাতে 5 বছরের জন্য ক্ষমতা আপনি হস্তান্তর করেন, গণভোটের মাধ্যমে করেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে করেন। আপনি তো ডক্টর ইউনূস সাহেবকে এনে দেখেছেন, এই ডক্টর মক্তর ফক্টর এগুলো এনে তো দেখেছেন। একটার চেয়ে একটা ফটকাবাজ, একটার চেয়ে একটা ধান্দাবাজ, দুরন্দর। এটা তো শিক্ষিত, তাদের শিক্ষার সম্মান রক্ষা করে নাই। তারা যে শিক্ষিত, তারা যে জ্ঞানী, তারা যে মেধাবী, তারা যে বুদ্ধি, তার কোনো প্রমাণ তো আমরা একজন শিক্ষিত উপদেষ্টার কাছে, পিএইচডির কাছ থেকে আমরা পাই নাই। আমরা একজনও তো সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী যারা ছিলেন, যারা উপদেষ্টা হয়েছেন, ওনার সহকারী হয়েছেন, তাদের মধ্যে তো একজনকে আমরা দেশপ্রেম দেখতে পাই নাই। তাদের মধ্যে তো একজনকে আমরা জনগণের প্রতি নিবেদিত দেখতে পাই নাই। তাদের একজনকে তো আমরা দেখি নাই জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার পথ এবং মত তারা দিতে পেরেছেন। তার চেয়ে আমার এই তরুণ সমাজ,
এই উদীয়মান সমাজের নিবেদন, তাদের দান, তাদের ত্যাগ তিতিক্ষা অনেক বেশি। কাজে পরিবর্তন যদি করতে হয় তাহলে ওদেরকে সামনে নিয়ে আসেন। তবে আমরা একটু শেষ পর্যায়ে আসছি। ইয়াং বয়সে দেখিয়ে গেছে, জিয়া রহমান 40 বছর বয়সে নেতৃত্ব দেখিয়ে গেছে, 40-এ যা পারা যায় 80-তে সেটা পারা যায় না। কাজেই এনসিপিতে অনেক 40-এর আশেপাশে অনেক নেতা কর্মী আছে, আমরা অন্তত 20, 25, 30 জন উপদেষ্টা বা মন্ত্রী বানাতে পারবো যাদের বয়স 40-এর কাছাকাছি প্লাস মাইনাস। দরকার বলে আরো কিছু নতুন লোক নিয়ে আসেন যারা তাদের চেতনায় বিশ্বাসী। আমি কিন্তু যেমন এনসিপিতে বলে দিচ্ছি ভাই, আমি এনসিপির পক্ষে না, আমি তো নির্বাচন করবো না, আমি এনসিপির পক্ষে যাব না, কিন্তু আমি মনে করি যদি আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কারণে মনে করি আমি দরকার পড়লে এনসিপির কনসালটেন্সি করতে পারি। আমি মানে তবে আমি কোনো ইন্টারফেয়ার করবো না, আপনার মতামতকে শ্রদ্ধা জানাই। দুইটা জায়গায়, একটা হচ্ছে এনসিপি কে নিয়ে মানুষের কথা হলো শুরুই করেছে কমেন্ট, দর্শকরা বলছে কমেন্ট তারা শুরুই করেছে দুর্নীতি দিয়ে, আর 40 জন দূরের কথা তাদের মধ্যে 4 জন যোগ্য লোক খুঁজে পাওয়া যায়নি এই সরকারের সময়, 2 জন পাওয়া গিয়েছিল, 2 জনই দুর্নীতির অভিযোগে তীব্রভাবে অভিযুক্ত। আর বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলা যেত, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল চাঁদাবাজিতে কুখ্যাতি অর্জন করেছে গত 2-3 দশক, স্বীকৃত, এটা এবার নতুন না। আপনি হয়তো আপনার দৃষ্টিতে আপনি উদার মানসিকতায় দেখছেন, কিন্তু চাঁদাবাজিতে দুই দলের সাথে কম্পিটিশনে 2 দলই চ্যাম্পিয়ন যার যার জায়গায়। এইটা নতুন না, ক্ষমতায় আসলে পুলিশকে দোষ দিচ্ছি আমরা, কিন্তু এটা তো আপনার জীবন দিয়েও দেখেছেন। তবে আপনার কাছে আমার 2টা প্রশ্ন ছিল, কিন্তু আজকে সময় খুব কম। আমি 2টা প্রশ্ন একটু বলছি, আপনারা 2 দল বলছেন কেন? জামাত কি দোয়া তুলসী পাতা? হ্যাঁ, জামাত ভিন্নভাবে করে। জামাত চাঁদাবাজি করে না, চাঁদা ছাড়া চলে কেমন? জামাতের জমিদারি আছে? ভিন্নভাবে করে। জামাত 71 সনে কি ছিল, 75 সনে কি ছিল, 80 সনে কি ছিল, 90 সনে কি ছিল? আজকে লুটতরাজ করে নাই? জামাত কি দোয়া তুলসী পাতা? আমরা এতদিন কিছু বলি নাই, কারণ নির্বাচনটার দিন তারিখ নিয়ে আমরা সন্দিহান ছিলাম। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার বক্তব্যে নাও এখন নিশ্চিত হয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন আমরা মনে করি ডক্টর তাহেরের বক্তব্য দিয়ে শুরু করতে চাই যে শাসক পরিবর্তন হয়, শোষণ পরিবর্তন হয় না। আমরা এখন শোষণ পরিবর্তন করতে চাই, শাসক তো পরিবর্তন হবেই। আমরা এমন একটি শাসক চাই, আর আওয়ামী লীগের ভাইরা এনসিপির বিরুদ্ধে কথা বলবেই, এটা অতি স্বাভাবিক, এটা অতি স্বাভাবিক, এটাতে ধর্তব্য না, আওয়ামী লীগের লোকেরা বলবেই। বিএনপিও বলে, সাধারণ জনগণের আক্ষেপ আছে এই নতুন চেহারা, সাধারণ জনগণ, বিএনপির জনগণ, জামাতের জনগণ আর যাই বলুক এনসিপির বিরুদ্ধে বলবে না। তাদের সঙ্গে হয়তো রাগারাগি করতে পারে, ধমকাতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে বলবে না। আর চাঁদাবাজি যেটা বলেছেন, চাঁদাবাজি যারা করেছে তারা কলঙ্কিত হয়েছে, তাদেরকে এনসিপি বাদ দিবে, ক্লিন করবে, এনসিপির নতুন লোক নেবে। নতুন লোক অভাব আছে নাকি বাংলাদেশে? এখন আজকে প্রায় শেষ প্রান্তে আমরা কেউ দোয়া তুলসী পাতা না। আমি ডক্টর তাহের সাহেবের এই কথাটাকে লক করতে চাই। আমরা এটা লক করলাম যে শাসক পরিবর্তন হয়, শোষণ পরিবর্তন হয় না। আমরা এবার এটাকে লক করলাম। এখন এখান থেকে আসি, কেমনে পরিবর্তিত শাসক শোষণ বন্ধ করবে ওই কর্মসূচি চাই, ওইটি আগামী নির্বাচনে দেখতে চাই আমরা ইশতেহারে। এটাই হবে আমাদের আগামী ভোট দেওয়ার পক্ষে ভোট। আর হ্যাঁ না ভোট তো বুঝাই যাচ্ছে এটা না হয়ে গেছে গা, এটা আমি সরি কথাটা বললাম, হানা ভোট না হয়ে গেছে গা, এটা এখন আর হার জয় হওয়ার সুযোগ আর নাই। এই খেলা হয়ে গেছে, ফাইনাল খেলা হয়ে গেছে। এটা আমেরিকানরা খেলছে, ভারতও খেলছে, এটা ফাইনাল হয়ে গেছে। বুঝতে পারছেন না? এই দেশে ইসলামিক জঙ্গিবাদ বন্ধ করতে হলে, এক্সট্রিমিস্ট বন্ধ করতে হলে ওই নাকেই ভোট দিতে হবে। সে নাটা নির্ধারিত হয়ে গেছে। এখন আপনি কি 2টা প্রশ্ন করবেন, কুইকলি করলে আমি কুইকলি জবাব দেবো। থ্যাংক ইউ আকরাম ভাই। আমরা আরো আলোচনা করবো, নিশ্চয়ই অনেক পয়েন্ট ছিল, আলোচনা করবো। আজকে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আজকে এখানে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আপনার সময় হলে পরে আপনি যখন আবার আমাদেরকে সময় দিবেন আমরা আরো অন্যান্য বিষয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কালকেও আমরা 9টার সময় কথা বলতে পারি, অসুবিধা নাই। এখন দরকার বলে প্রতিদিনই, যেহেতু প্রতিদিন ঘটনা ঘটতেছে খুব ঘন ঘন, দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখুন। আমার 2টা খুব বেসিক প্রশ্ন আছে, আমি আজকে প্রশ্নগুলা করে শেষ করি, আমরা সময় আর বাড়াতে পারবো না। আপনার কাছে এই সমসাময়িক রাজনীতি না,
আমি ইতিহাস জানতে আপনি একজন মুক্তিযোদ্ধা। আমি জানতে চাই মুক্তিযুদ্ধ আপনার মনে আছে, আপনার ৭৫ মনে আছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেটা আছে, অনেকেই বলেন যে এখানে ২৪ কে ৭১ এর সঙ্গে তুলনা করা হয়। ইভেন স্বাধীনতা সোজা বাংলায় যদি বলি যে ৭১ আমাদের স্বাধীনতা যুদ্ধকে ছোট করার একটা সাংঘাতিক পায়তারা ইচ্ছা এই বাংলাদেশে চলছে। আপনি কি সেটা মনে করেন কিনা এবং হয়ে থাকলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? আমরা নেক্সট শোতে আমরা এটা জানতে চাই। দ্বিতীয়ত হলো ৭৫ পরবর্তী আওয়ামী লীগ কি সময় কাটিয়েছে এটা আপনার জানা আছে। অনেকেই বলেন ৭৫ পরবর্তী সময় ঠিক এখনকার মতো টাফ সিচুয়েশন দাঁড়িয়েছে। আপনার যদি সেটা মনে থাকে আমি একটু এই ২ টা বিষয় আপনার কাছ থেকে বিশ্লেষণ চাই আমাদের নেক্সট শোতে। আমি প্রশ্নটা আজ আপনার কাছে করে রাখলাম। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা একই সময় ৯টার সময় আমি ২টার প্রশ্ন যতটুকু আমি বুঝি, আমার যতটুকু বোধোদয় আছে, এর থেকে অবশ্যই আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আগামীকাল সন্ধ্যা ৯টায়। ডোন্ট চেঞ্জ টাইম। সময়টা নষ্ট করো না। ওই সময় কথা বলবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ থ্যাংক ইউ। দর্শক শ্রোতাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।